প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি সকলে কুশলে আছো, নিরাপদে আছো। করোনা মহামারীর কারণে আমরা অনেকদিন ক্লাসে উপস্থিত হতে পারি নাই। তারপরেও করোনার সংক্রমণ কিছুটা কমলে আমরা ক্লাসে সবাই পৌঁছেছিলাম এবং নিজ নিজ ক্লাসে সবাই ক্লাস করেছি। কিন্তু আবারও করোনা মহামারীর কারণে সেটা ক্লাসটাও বন্ধ হয়ে গেছে। এখন আমরা অনলাইনের মাধ্যমে ক্লাস করা শুরু করেছি। যদিও পুরোপুরি ক্লাসের মধ্যে দিয়ে এটা বোঝা খুব কষ্ট হয়, তবুও যতটুকু সম্ভব আমরা এর মধ্যে দিয়ে অনেকটাই জানতে পারবো, শিখতে পারবো। তোমরা মনোযোগ সহকারে এটা বুঝতে চেষ্টা করবে, তাহলে দেখো সহজেই ওটা বুঝতে পারবে। যাই হোক, আমরা ক্লাসের শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি সুশান্ত কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক মৌলানা ভাসানী মেমোরিয়াল কলেজ, ডুমুরিয়া, খুলনা। আমার মোবাইল নাম্বার 01770124442। এটাই আমার পরিচয়। আজকে আমরা যে বিষয় শিখব সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় 6, মহাকর্ষ এবং অভিকর্ষ। দ্বাদশ শ্রেণী তোমরা যারা উঠছো তাদের জন্য এটা আমাদের সিলেবাসে আছে, আমরা এটা পড়ব। এখান থেকে আমরা অর্থাৎ তোমরা কি শিখতে পারবে, মহাকর্ষ অভিকর্ষ ব্যাখ্যা করতে পারবে, নিউটনের মহাকর্ষ সূত্র ব্যাখ্যা করতে পারবে, অভিকর্ষ ত্বরণ ও মহাকর্ষ ধ্রুবকের মধ্যে সম্পর্ক সূত্র প্রতিষ্ঠা করতে পারবে। এইটা মোটামুটি আমাদের আজকের আলোচনার বিষয়। এখন আমরা একে একে দেখি আমাদের পাঠে প্রবেশ করা যাক। প্রথমে আমরা যে থেকে আছে মহাকর্ষ কি, তাহলে আমরা প্রথমে মহাকর্ষ মহাকর্ষের সঙ্গে কি বলছে? মহাকর্ষের সঙ্গে বলছে যে মহাকর্ষের প্রতিটি বস্তু মানে একে অপরকে আকর্ষণ করে, যে বলে একে অপরকে আকর্ষণ করে তাকে আমরা মহাকর্ষ বলি। যেমন সূর্য এবং চন্দ্রের মধ্যে যে আকর্ষণ, আবার একটি আপেল আছে, দুটি আপেল আছে, দুটি আপেলের মধ্যে যে আকর্ষণ, সবই আমাদের মহাকর্ষ উদাহরণ, মহাকর্ষের উদাহরণ। এটা আমাদের জানা হলো। তারপরে আমরা দেখছি অভিকর্ষ। অভিকর্ষ অভিকর্ষটা কি বলছে? অভিকর্ষ বলছে যে পৃথিবী ও অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে আমরা অভিকর্ষ বলি। তাহলে পৃথিবী এবং অন্য যে কোনো বস্তু, অর্থাৎ পৃথিবী এবং চন্দ্রের মধ্যে আকর্ষণ ধরি, তাহলে সেটা আমরা অভিকর্ষ বলব। আবার পৃথিবী এবং সূর্যের মধ্যে যে আকর্ষণ, এটাও আমরা অভিকর্ষ বলব। তাহলে আমরা এই দুটো যে আলোচনা থেকে এটা বুঝতেছি যে যেহেতু পৃথিবী এই মহাবিশ্বের একটি অংশ, কাজে পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ, এটাও এক ধরনের অভিকর্ষ। কাজে সকল মহাকর্ষ অভিকর্ষ, কিন্তু সকল অভিকর্ষ মহাকর্ষ নয়। এই আলোচনা থেকে আমরা এটাই শিখলাম যে চন্দ্র আর সূর্যের মধ্যে আকর্ষণ করেছিলাম মহাকর্ষ, পৃথিবী এবং চন্দ্রের মধ্যে যে করেছিলাম সেটা অভিকর্ষ। আবার পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটা যদি মহাকর্ষ হয় বা অভিকর্ষ হয়, তাহলে আমাদের যেহেতু পৃথিবীটা আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি অংশ, কাজে পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর যে আকর্ষণ, এটাকে আমরা মহাকর্ষ নামে অভিহিত করতে পারি। কাজে সকল অভিকর্ষ মহাকর্ষ, সকল মহাকর্ষ অভিকর্ষ নয়। এই আলোচনা থেকে আমরা জানতে পারবো। তাহলে আমরা পড়ার আগে মহাকর্ষ এবং অভিকর্ষ সম্পর্কে আমাদের ব্যাখ্যাটা এই আলোচনা থেকে
কি বলেছি আবার পরিষ্কার করে বলি যে এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু করা বা বস্তু একে অপরকে আকর্ষণ করে। যে কোনো দুটি বস্তু কণার মধ্যে আকর্ষণ বলের মান বস্তু কণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের বাস্তবাতিক এবং এই যে আকর্ষণ বল বস্তু দুটির সংযোগ সমানুপাত করা ক্রিয়া। তাহলে আমরা এটা আমরা বিবৃতি দিয়েছি, এবার আমরা একটু ব্যাখ্যা করি। ব্যাখ্যাটা কি বলছে? ধরা যাক আমাদের দুটো বস্তু নিয়েছি আমরা বললাম এ আর পি, দুটো বস্তু এদের বল যত করবে m1 m2, এদের যে মধ্যবর্তী দূরত্ব দূরত্বটা সবসময় আমরা বস্তু দুটোর যে মধ্য থেকে নিব, মাত্রা থেকে নিব। তাহলে আমাদের চিত্রে কি দেখছি আমরা দুটো বস্তু ধরে নিয়েছি এ এবং বি, দুটো বস্তু এদের ভর যথাক্রমে m1 আর m2 দিয়েছি, এদের মধ্যবর্তী দূরত্ব d নিয়েছি। আর এই যে বস্তু দুটো অর্থাৎ এই দুই বস্তু দুটো একে অপরকে যে বলে আকর্ষণ করছে সেই আকর্ষণ বলটাকে আমরা এমনি প্রকাশ করেছি। তাহলে সূত্রের প্রথম অংশে আমাদের বলা হয়েছে যে এই আকর্ষণ বল বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে আমরা প্রথম অংশ অনুসারে লিখতে পাচ্ছি কি F সমানুপাতিক m1 into m2 যখন d স্থির থাকছে, যখন d স্থির এই কনসেপ্ট যখন থাকছে তখন আমরা এই অংশকে লিখতে পাচ্ছি। দ্বিতীয় অংশ বলা আছে যে এই আকর্ষণ বল F সমানুপাতিক এদের যে মধ্যবর্তী দূরত্ব d তার বর্গের ব্যাসানুপাতিক। তাহলে আমরা যখন m1 ও m2 স্থির, এই দুটোকে যদি আমরা সমন্বয় করি বীজগণিতের সমন্বয় সূত্র থেকে আমরা লিখতে পারি F সমানুপাতিক m1 m2 by d স্কয়ার যখন সবকটি রাশি পরিবর্তনশীল।
স্কয়ার বাই m1 m2। তাহলে আমরা একক বার পাই, এই সমীকরণ থেকে আমরা একক অবশ্যই পাই। কিভাবে পেতে পারি? যে এবার একক আমাদের জানা আছে এসআই সিস্টেমে বর্ডারে আমাদের নিউটন আছে, তার পাশে দূরত্ব এগুলো সব মিটার না, মিটার স্কয়ার হবে। আর ভরও আছে, ভরে কেজি, তাহলে দুটো কেজি হবে, কেজি স্কয়ার। আমি একবার লিখে দিলাম কেজি স্কয়ার, যেটাকে আমরা লিখি কেমন করে? নিউটন মিটার স্কয়ার পার, এটাকে আমি সূচক নিয়ম করে নিয়ে যাচ্ছি পার কেজি স্কয়ার। এটা হচ্ছে আমাদের জি এর একক নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আমরা তাহলে জি এর সংজ্ঞা দিলাম, তারপরে একক শিখলাম। এবার দেখি যে জি এর মাত্রাটা কেমন হতে পারে। জি এর মাত্রা তোমরা বেশিরভাগ মনে রাখবে, এই যে আমি ছোট ছোটগুলো একক বলছি, সংজ্ঞা বলছি, যেটা তারপরে আমরা মাত্রা লিখছি, এগুলো আমাদের জ্ঞান মূলকে আসে, এমসিকিউতে আসে, বেশিরভাগ মনে রাখার জন্য এগুলো খুবই দরকার হবে। তাহলে আমরা মাত্রাটা তৈরি করতে গেলে ডান পাশে যে মাত্রাগুলো আছে সেই মাত্রাগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে যে মাত্রাটা পাবো, সেক্ষেত্রে আমরা কি পেতে পারি? f t স্কয়ার বাই m1 m2। এখানে আমাদের বলের যে মাত্রা সমীকরণ আমাদের জানা আছে যে m m t⁻², এটা তোমরা জানো। তারপর কি আছে d, d দিয়ে আমাদের দূরত্ব, সেক্ষেত্রে আমাদের l স্কয়ার। ভর দিয়ে আমরা বড় অঙ্কে প্রকাশ করি ভরকে, সেক্ষেত্রে আমরা m আর m। এটা হচ্ছে আমাদের মাত্রা সূত্রের রূপ। এখান থেকে আমরা একটু করে এক্সপান্ড করে লিখি, l আর l স্কয়ার আর আমরা গুণ করি m কিউব আসে। এখান থেকে m কেটে যায়, কেটে গিয়ে আমাদের m একটু উপরে যদি যায় m ইনভার্স হয়, আর t⁻² হয়। এখান থেকে দেখো l স্কয়ার l কিউব বানিয়েছি, m একটা কেটে গেছে, তাহলে এইটাকে আমি উপরে নিয়ে গেছি, m ইনভার্স আছে, তারপর t ইনভার্স আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের জি এর মাত্রা সেটা শিখলাম, l কিউব m ইনভার্স t⁻² বা t ইনভার্স যেটা করো, এটা আমাদের জি এর মাত্রা। জি এর যে মাত্রা বিজ্ঞানী ক্যাভেন্ডিশ যে মান যে মানটা বের করেছেন, সে মানটা আমরা একটু শিখে রাখবো, কারণ ওটা অনেক সময় পরীক্ষায় আসে, এমসিকিউতে অনেক আসে।
জি এর শিখেছি, জি এর মাত্রা সমীকরণ শিখেছি। জি এর যে মানটা এটা আমরা পরীক্ষাগত মান যেটা সেটা বসিয়েছি, বিজ্ঞানী ক্যাভিটিসের পরীক্ষাগত মানটা এটা মনে রাখবে। এরপরে আমাদের আজকে যে 1 নম্বর যে আলোচনাটা আছে সে আলোচনাটায় আমরা একটু যাই। গণনা আছে কি অভিকর্ষ ত্বরণ ও মহাকর্ষ যৌগের মধ্যে সম্পর্ক। গণনা অভিকর্ষ ত্বরণ ও মহাকর্ষ ধ্রুবকের মধ্যে সম্পর্ক আমরা অভিকর্ষ ত্বরণ কি এটা আগে জানা দরকার। অভিকর্ষ ত্বরণের সঙ্গে আমরা জানি যে অভিকর্ষ বলের প্রভাবে পদার্থ কোনো বস্তু বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। একে আমরা ইংরেজি ছোট হাতের অক্ষরটা জি ছোট জি দিয়ে প্রকাশ করে থাকি। আর মহাকর্ষ ধ্রুবক এটা আমরা ইংরেজি হরফের ইংরেজি আমরা অক্ষরের উপরে বড় জি দিয়ে প্রকাশ করেছি। এই দুটোর মধ্যে আমরা এখন সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই। তা ধরে নেওয়া যাক আমরা এখানে একটি চিত্র অঙ্কন করি। এটা আমরা মনে করি পৃথিবীর ভর পৃথিবীটাকে আমরা বড় হাতের এম দিয়ে বড়তে নির্জন করে এম দিয়ে প্রকাশ করেছি, আর যেটা চিত্রে দেখা যাচ্ছে। এখন এই পৃথিবীর কেন্দ্র থেকে আমাদের একটি দূরত্ব মনে করি ডি দূরত্ব, আর এখান থেকে আমরা একটু দূরত্ব দিই। ডি দূরত্বে এরপর আরেকটি বস্তু আছে। যেহেতু পৃথিবীর আকার বড় এবং আমি যে ছোট বস্তুটা ধরেছি যেটা ছোট বলতে ছোট একটি প্রকাশ করেছি, এটা ওর তুলনায় খুবই ছোট বিধায় সে আকর্ষিত হয়ে আমাদের পৃথিবী দিকে আসবে। পৃথিবীর দিকে এসে আকর্ষণ অনুভব করবে। তাহলে কি বলেছি ধরে নিলাম বা ধরা যাক এ হলো পৃথিবীর ভর। পৃথিবীর কেন্দ্র ভূকেন্দ্র ও দিয়ে প্রকাশ করলাম। ও থেকে আমাদের বিদ্যুৎ এরপরে আরেকটা বস্তু আছে। তাহলে এটা বিদ্যুৎ বস্তু। এই দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সে আকর্ষণ বল যদি এ হয় তাহলে আমাদের মহাকর্ষ সূত্র অনুসারে আমরা কি জানি F = G M by T স্কয়ার। এটা আমরা আগেই নিউটনের মহাকর্ষ সূত্র শিখেছি। সেখানে আমরা দেখছিলাম F = G M1 M2 by D স্কয়ার। M1 M2 শেষ করে আমি পৃথিবীকে বড় দিয়ে প্রকাশ করেছি আর একটি বস্তু বানিয়ে নিয়েছি ছোট বস্তু বানানো, যেটাকে ছোট দিয়ে প্রকাশ করেছি। তাহলে ওই সূত্র অনুসারে F = G M by D স্কয়ার আমরা লিখতে পারছি, যেহেতু দূরত্ব আমাদের দেওয়া আছে। এখন যদি আমাদের নিউটনের যে দ্বিতীয় সূত্র আছে এটাকে আমরা 1 নম্বর সূত্র অনুসারে প্রকাশ করি। নিউটনের
বল F = mg পাই। তাহলে 1 ও 2 থেকে আমরা দেখতে পাচ্ছি যে mg = 1 ও 2 হতে 1 ও 2 হতে mg = g m by d square বা g এই মধ্যে কেটে দিলাম gm by d square। এটা হচ্ছে আমাদের সূত্রে আমরা পৌঁছাইছি gm by d square। বস্তুটা যদি পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করে অর্থাৎ এইখানে অবস্থান করে তাহলে সেখানে আমাদের দূরত্ব যেটা হয় যেটা আমাদের ব্যাসার্ধের সমান আমরা r দিয়ে প্রকাশ করি আমরা এইটা সেক্ষেত্রে কি হয় যদি বস্তুটি পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করে তাহলে d = r হয় অতএব d = gm by r square এটা হয়। তাহলে আমরা কি শিখলাম যে অভিকর্ষ ত্বরণ এবং মহাকর্ষ যৌগের মধ্যে একটি সম্পর্ক আমরা প্রতিষ্ঠা করেছি g = gm by r square। এই সমীকরণটা হচ্ছে ভূপৃষ্ঠে যদি কোনো বস্তু অবস্থান করে সেখানে যে gm যে মানটা পাবো g এর যে সমীকরণটা আমরা প্রতিষ্ঠা করব সেই প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা g = gm by r square লিখছি। এটা আমার পৃষ্ঠে পৃথিবীর পৃষ্ঠে যদি কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণের মান বের করতে বলে তাহলে আমরা এই সমীকরণটা ব্যবহার করব। এখানে এই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি কি যে পৃথিবীর ভর আমাদের জানা আছে পৃথিবীর ভর পৃথিবীর ব্যাসার্ধ তারপরে যেটা হলো অক্ষ ধ্রুবক। যদি পৃথিবীর ভরটা আমাদের জানা আছে এটা আর অক্ষ ধ্রুবকের মান আমরা আগে জেনেছি কিন্তু যেহেতু এই আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবী গোলাকার যদিও বলে কিন্তু গোলাকার নয় কিছুটা চ্যাপ্টা থাকে আর ফলে পৃথিবীর ব্যাসার্ধ সব স্থলে সমান থাকে না। মেরু অঞ্চলে কিছু অঞ্চল দুটো অঞ্চলে আমাদের কিছুটা পার্থক্য বিরাজ করে। তাহলে gm যদি ধ্রুব থাকে সেক্ষেত্রে g আমাদের দেখতে পাচ্ছি g সমান বলতে গেলে ধ্রুবক যদি হয় 1 by r square। এটা থেকে কি শিখলাম যে অভিকর্ষ ত্বরণ দূরত্বের যে বর্গের ব্যস্ততা হতে পারছে সেখান থেকে আমরা বিভিন্ন জায়গায় g এর মানের ভিন্নতা পাবো। আর বিশুদ্ধ অঞ্চলে কম পাবো বেরো অঞ্চলে কম পাবো ক্রান্ত অঞ্চলে কম পাবো আর এভাবে আমরা এই সমীকরণটাকে ব্যবহার করবো। তাহলে অভিকর্ষ ত্বরণ ও মহাকর্ষ যৌগের মধ্যে একটি সম্পর্ক আমরা প্রতিষ্ঠা করেছি। কি করেছি যে g = বড় g m by r square এটা সূত্র দিয়ে প্রকাশ করছে অভিকর্ষ ত্বরণকে। কাজেই এই সমীকরণটাকে আমাদের বেশ মনে রাখতে হবে যেন আমরা ভুলে না যাই। এভাবে তোমরা নিজেরা চেষ্টা করবে বই পড়বে। আমি যেটা যতটুকু থেকে পেরেছি বোঝানোর চেষ্টা করেছি তোমরা আরো ভালো করে বুঝবে। যা তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করে আজকে এই গ্রন্থ শেষ করছি সকলকে।